হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এডুকেটামের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সকলকে আবারও স্বাগত। তো আজকে আমরা প্র্যাকটিস সেট 8 নিয়ে চলে এসেছি। তোমাদের কাছে দেখতে পাচ্ছ তোমরা যেটা প্র্যাকটিস সেট 8, যেটা আমাদের এই যে বইটা দেখতে পাচ্ছ, এই বইটা থেকে আমরা প্র্যাকটিস সেটগুলো পরপর করাচ্ছি। 15টা প্র্যাকটিস সেট যারা নিয়েছো তারা এখান থেকে মিলিয়ে নাও, আর যারা নিতে পারোনি তার জন্য আজকে একটা স্পেশাল অফার আছে। আজকে নয়, আজ থেকে চলছে স্পেশাল অফারটা, তো তোমরা সেখান থেকেও নিতে পারো। আর পরে আমি এগুলো ডিসকাস করছি তোমাদের সঙ্গে। আর তোমরা যারা নিয়েছো তারা এখান থেকে মিলিয়ে নাও। দেখো এটা, আর দেখো এখানে আমাদের একটা কালার লোগো অনুযায়ী তোমাদের যে 4টে টপিক আছে গ্রুপ সি গ্রুপ ডির জন্য, দেখো জেনারেল অ্যাওয়ারনেস আছে পোর্শনটা, এটা তোমাদের এইরকম কালারে আসছে, ইংলিশটা এরকম কালারে আসছে, আর লজিক্যাল রিজনিং এরকম কালারে আসবে, আর ম্যাথটা এইরকম কালারে আসবে। চলো আমরা একদম প্রথমে কোশ্চেনে চলে যাই। দেখো প্র্যাকটিস সেট 8 নম্বর প্র্যাকটিস সেটের 41 নম্বর কোশ্চেনটা, ঠিক আছে? দেখে নাও, মিলিয়ে নাও কি বলছে। বলছে দেখো 40টি সংখ্যার গড় হচ্ছে 38, যদি এদের মধ্যে দুটি সংখ্যা 45 এবং 55কে গণনা না করা হয়, মানে বাদ দেওয়া হয়, তবে বাকি সংখ্যাগুলির গড় কত? তাহলে প্রথম কাজ আমি কি করব স্যার, প্রথম আমাকে যে গড়টা দিয়ে দিয়েছে তাহলে টোটাল আমি বার করে নিই আগে। তাহলে 48টা সংখ্যার গড় যে 38 করে বলেছে, মানে টোটালটা কত? তাহলে এই দুটা গুণ করলে আমার টোটালটা পাবো। স্যার কত পাবো? স্যার 1520, তাই না? তোমরা একটু করে নাও। দেখো 1520, তাহলে 40-এর সঙ্গে 38 গুণ করলে 1520 পাওয়া যায়। এবার আমাকে বলেছে যে এই যে 40টা সংখ্যা ছিল, সেখান থেকে 45 আর 55কে কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। তার মানে কত বাদ দিতে হচ্ছে স্যার? 45 আর 55 যদি আমি বাদ দিয়ে দিই, তার মানে স্যার কত মোট বাদ দিতে হচ্ছে? স্যার 100 বাদ দিতে হচ্ছে, তাই না? এই দুটোকে যোগ করলে 100 হয়। তাহলে 100 এর থেকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে এখন সংখ্যাটা কত পড়ে রইলো, মানে সমষ্টিটা কত পড়ে রইলো? স্যার 1420, তাই না? তাহলে এই যে 1420 পেলাম, এই 1420 যে বাকি সংখ্যাগুলো যেগুলো পড়ে রইলো, এই দুটো সংখ্যা বাদ দিয়ে, সেই দুটো সংখ্যার মোটটা এটা, সমষ্টিটা এটা। তাহলে তোমাকে এখন বলছে বাকি যে সংখ্যাগুলো রয়েছে তার গড় কত। তাহলে গড় বার করতে গেলে আমরা কি জানি? যারা গড়ের চ্যাপ্টারটা দেখোনি তারা গড়ের চ্যাপ্টারগুলো দেখে এসো, আমি ডিটেলসে অ্যানালাইজ করেছি প্রত্যেকটা যে কটা টপিক আছে তোমাদের, প্রত্যেকটা চ্যাপ্টার। তো দেখো তাহলে আমাকে গড় বার করতে হলে কি করতে হবে? টোটাল সমষ্টিটা আমি জানি, আর আমাকে কি করতে বলেছে? যতগুলো সংখ্যা হবে তত দিয়ে ভাগ করব। তাহলে এখন সংখ্যা কতগুলো আছে? 41 নেই কিন্তু, কেন? দুটো সংখ্যা বাদ চলে গেছে। তাহলে এর থেকে যদি আমি 2 বাদ দিয়ে দিই, তাহলে কত হবে স্যার? 38টা সংখ্যা রয়েছে এখন। তাহলে এই যে 1420, একে আমি কত দিয়ে ভাগ করবো স্যার? 38 দিয়ে ভাগ করবো। এই 38টা নয় কিন্তু, এটা গড় ছিল। আমি 38 ভাগ করবো কি জন্য? 40টা সংখ্যা থেকে দুটো সংখ্যা বাদ চলে গেছে, তার জন্য 38। হ্যাঁ, তাহলে 38 দিয়ে এটাকে ভাগ করলে দেখবে তুমি, আমি বলে দিচ্ছি, এটা 37.36 সামথিং উত্তর আসবে। তোমরা অনেকেই এটা কমেন্ট করেছিলে যে উত্তরটা ভুল আছে, অবভিয়াসলি ভুল আছে। তোমাদের দেখবে সেটেতে এই অ্যান্সার এ করে দেওয়া আছে, এটা তোমরা একটু ঠিক করে নেবে। এটা 356 করে নিও, ঠিক আছে? অ্যাপ্রক্স একটা, এর পরেও অ্যান্সারটা যাবে, মানে এর পরেও চলতে থাকবে, কিন্তু তোমাদের অ্যাপ্রক্স ভ্যালু যেটা তোমার হচ্ছে 37.36, এইটা হবে তোমার উত্তর। বুঝতে পেরেছি? তাহলে এটাই আমি রেখে দিলাম উত্তর 37.36। বুঝতে পেরেছো? চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো 42 নম্বর কোশ্চেনটা কি বলেছে? বলছে একজন যাত্রী ট্রেনে করে টেলিগ্রামের খুঁটি গুনতে গুনতে যাচ্ছিল। তাহলে আমরা যেমনি যখন ট্রেনে করে যাতায়াত করি, তখন আমরা মোটামুটি, তোমরা জানো যে আমরা বাইরের দৃশ্য দেখি, তো দৃশ্য দেখতে দেখতেই একজন ব্যক্তি যাচ্ছেন, হ্যাঁ, সে খুঁটি গুনতে গুনতে যাচ্ছে। তো ল্যাম্প পোস্ট, যে পোস্ট যেগুলো আছে, খুঁটিগুলো যাচ্ছে, সেগুলো গুনতে গুনতে যাচ্ছে। বলছে টেলিগ্রামের খুঁটিগুলি যদি 50 মিটার দূরত্বে পোতা থাকে, মানে একটা খুঁটি থেকে আরেকটা খুঁটির যে দূরত্ব, সেই দূরত্বটা বলছে 50 মিটার করে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপর কি বলেছে? বলছে দেখো ট্রেনটি যদি 45 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যায়, তার মানে ট্রেনটার গতিবেগ মানে স্পিডটা আমাকে বলে দিয়েছে কত স্যার? 45 কিলোমিটার পার ঘন্টা। দেখো এইখানে ভালো করে খেয়াল রাখবে, এটা মিটারে দেওয়া আছে, এটা কিলোমিটার পার ঘন্টা বললো। এবার দেখো তার বলছে তবে 4 ঘন্টা যাত্রীটি কতগুলি খুঁটি গুনবে, মানে সে 4 ঘন্টা, সে টোটাল যে যাত্রাপথ সে কমপ্লিট করেছে, সে 4 ঘন্টা টোটাল টাইম লেগেছে। তাহলে এইখানে আমি একটা জিনিস করতে পারি, স্যার এটা তো ঘন্টায় দেওয়া আছে আর 8 কিলোমিটার পার ঘন্টায় দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা সেই ছোটবেলা থেকে শিখেছি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। যদি এগুলো না জেনে থাকো তাহলে আমার ভিডিও গিয়ে দেখে নাও, প্লেলিস্ট করা আছে, তোমরা সেখান থেকে গিয়ে দেখতে পারো। তো দেখো স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তাহলে এখান থেকে আমার কি জিনিসটা জানি না কোনটা স্যার? টোটাল ডিস্টেন্স কতটা কভার করেছে। তাহলে ডিস্টেন্স কত স্যার? ডিস্টেন্স হচ্ছে আমার স্পিড ইন্টু টাইম, তাই না? এখান থেকেই পাচ্ছি, দেখো এর সঙ্গে গুণ করলে, তাই তো? তাহলে ডিস্টেন্স কত হবে স্যার? স্পিড আমাকে বলে দিচ্ছে দেখো 45 কিলোমিটার পার ঘন্টা, আর টাইম হচ্ছে তোমার 4 ঘন্টা। তাহলে 4-এর সঙ্গে যদি আমি 45 গুণ করি, স্যার কত হবে? দেখো 4-5-এ 20 আর 4-4-এ 16, মানে হচ্ছে তোমার 180। তাহলে 180 কিলোমিটার সে টোটাল ডিস্টেন্স কভার করেছে, এইটাকে আমি পেয়ে গেলাম, ঠিক কিনা?
হ্যাঁ স্যার আমি পেয়ে গেছি স্যার 180 কিলোমিটার সে টোটাল ডিস্টেন্সে কভার করেছে স্যার 180 কিলোমিটার, কিন্তু স্যার বলেছে এখানে 50 মিটার দূরে দূরে একটা করে খুঁটি ছিল। তাহলে আমি যে এবার বার করবো যে কতগুলো খুঁটি গুনেছে, তাহলে এই 50কে এটা দিয়ে ভাগ করলেই হবে। কিন্তু দেখো আমি আগেই বলে গেলাম এটা দেওয়া আছে কিসে স্যার, মিটারে, আর এটা কিসে বেরোলো স্যার, কিলোমিটারে। তাহলে আমাকে একটা জিনিসে নিয়ে আসতে হবে, হয় কিলোমিটারে সব কিছু আর নয় মিটারে সব কিছু। তাহলে আমার সোজা জিনিস কোনটা, বড় থেকে ছোটতে নিয়ে আসা, তাই না? তাহলে দেখো ছোট থেকে বড়, বড় থেকে ছোটতে কি করে নিয়ে যাবো স্যার? স্যার আমরা জানি 1 কিলোমিটার মানে স্যার 1000 মিটার, এটা আমরা জানি। যদি না জেনে থাকো ভালো করে জেনে নাও, আজকে মুখস্থ করে নাও। 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার। তাহলে স্যার 180 কিলোমিটার মানে কত মিটার হবে স্যার? 180-র সঙ্গে আরো 3টে শূন্য গুণ করে দাও, 1 2 3, তাহলে এটা মিটার হয়ে গেল। তাহলে আমি বুঝতে পারলাম যেটাই তোমার হচ্ছে 180 কিলোমিটার সেটাই তোমার হচ্ছে 1,80,000 মিটার, তাই তো? তাহলে এই মিটারকে যদি আমি 50 মিটার দূরত্ব দিয়ে ভাগ করে দিই তাহলেই তো কতগুলো পাবো। তাহলে এইটাকে আমি ভাগ করব কি দিয়ে, 50 দিয়ে ভাগ করব। কত দিয়ে? 50 মিটার দিয়ে ভাগ করব। তাহলে শূন্য শূন্য কেটে গেল, এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে 3 6 18 মানে 36, মানে মোটামুটি তোমার হচ্ছে 3600 আসবে। মোটামুটি নয় 3600ই আসবে, তাই না? 5, হ্যাঁ 5 36 তোমার হচ্ছে 100, ঠিক আছে। তাহলে 3600টা টোটাল হচ্ছে তোমার খুঁটি গুনতে পারবে সে ওইটুকুর মধ্যে। এখানে এখানে একটা জিনিস আমি বলে দিই, ভালো করে একটু বুঝে নাও। যদি এখানে কোথাও কোশ্চেনটার মধ্যে এই যে ট্রিকি কোশ্চেন যদি হতো এটা, তাহলে এখানে যদি কোথাও বলে দেওয়া থাকতো যে প্রথম এক প্রান্তে খুঁটি রয়েছে, মানে একটা যে কোনো টোটাল ডিস্টেন্সের মধ্যে এক প্রান্তে একটা খুঁটি রয়েছে, মানে যখন সে শুরু করলো যাত্রাটা, মানে যখন তো শুরু করলো তখন প্রথমেই সে খুঁটি একটা ছিল, তখন কিন্তু গল্পটা অন্য হয়ে যাবে। তখন কিন্তু তোমার এক বিয়োগ যোগ করতে হবে। ওটা একটু আমি ট্রিকি কোশ্চেন, ওটা কোনো না কোনো সময় আমি একদিন তোমাদের পরীক্ষার আগে কোনো একটা কোশ্চেন হয়তো করিয়ে দিতে পারি। তো দেখে রাখো। এখন মোটামুটি এটা যদি নর্মাল কিছু বলে দেওয়া থাকে, কোনো প্রান্তর কথা না বলে দেওয়া থাকে, তাহলে তোমার হচ্ছে 3600, এটাই হচ্ছে উত্তর হবে। চলো 42 43 নম্বর কোশ্চেন দেখি। দেখো আজকের 43 নম্বর কোশ্চেন, আজকের মানে তোমার হচ্ছে প্র্যাকটিস সেট 8-এর 43 নম্বর কোশ্চেনটা বলছে একটি তেলপূর্ণ পাত্রের ওজন 9.5 কেজি, অর্ধ তেলপূর্ণ পাত্রের ওজন 5.5 কেজি, শূন্য পাত্রের ওজন কত হবে জিজ্ঞাসা করছে। দেখো আমি তোমাদের একটা কথা বলি, আমাদের এই চ্যানেলের মধ্যে তোমরা সবাই জানো, আর তোমরা আমার সঙ্গে সবাই সহমত হবে যে আমাদের এই চ্যানেলের মধ্যে কোনো রকম চমক দেওয়া কোশ্চেন কিন্তু করানো হয় না, যে সোজা কোশ্চেন তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা করে নিলে, ঠিক আছে। একটা কথা তোমাদের আমি বলে দিচ্ছি, ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো, যে তোমাদের যে পরীক্ষা যে হবে, যে 8 তারিখ আর 1 তারিখ, 1 তারিখ ও 8 তারিখ যে পরীক্ষা হবে, গ্রুপ সি এবং গ্রুপ ডি, যে পরীক্ষাটাই হোক না কেন, অতটাও কিন্তু সোজা লেভেলের কোশ্চেন হবে না। মোটামুটি একটা, আমি তোমাদের ভয় দেখাচ্ছি না, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড। দেখো তোমাকে তো তারা মাইনে দিচ্ছে, তোমাকে তারা মাইনে দেবে, কারো 24,000, কেউ 30,000 টাকার কাছাকাছি মাইনে পাবে। এমনি এমনি মুখ দেখে নেবে না। আর 13,000, 13 লাখ, 14 লাখ, 15 লাখ ফর্ম ফিল আপ হয়েছে, তাহলে সেখান থেকে বাদ দিতে গেলে মিনিমাম একটা ক্রাইটেরিয়ার অনুযায়ী তারা কোশ্চেনটা করবে। সুতরাং এইটা মাথায় রাখবে। আর একটা জিনিস বলে দিই, দেখো তোমাদের 60টা কোশ্চেনের যদি মধ্যে গ্রুপ সি এর কথা বলছি, 60টা কোশ্চেনের মধ্যে তোমার 20টা ম্যাথ থাকবে। এই 20টা ম্যাথের মধ্যে আমি একটা কথা ভালো করে বলেছি, শুনে রাখো। এই 20টা ম্যাথের মধ্যে তোমার দেখবে তোমরা 12টা থেকে 15টা তোমরা কোশ্চেন ইজি পাবে, ইজি কোশ্চেন হবে। কিন্তু যে 5টা এক্সট্রা, 5টা থেকে 6টা কোশ্চেন কি 7টা কোশ্চেন যে এক্সট্রা থাকবে, এই এক্সট্রাটাই হচ্ছে তোমাকে নির্ধারণ করবে কে চাকরিটা পাবে। বুঝতে পারলাম? তোমাকে দেখো, তুমি যদি সবার মতো এই 12টা 15টা কোশ্চেন করে আসো, তুমি ভেবে নিও না তোমার কিন্তু সফলতা এসে যাবে। তোমাকে এই জায়গায় খাটতে হবে, কোন জায়গায়, এই যে 5টা 6টা কোশ্চেন যেন তার মধ্যে যেন তুমি 3টে কি 4টে কোশ্চেন করে আসতে পারো। মিনিমাম 17 থেকে 18টা কভার করে এসো, আশা করি তোমাদের একটা ভালো ফল তোমরা দেখতে পাবে। চলো তাহলে আমি আর কথা না বাড়িয়ে একদম কোশ্চেনে চলে আসি। দেখো কোশ্চেনটা আমি আগেই পড়ে নিয়েছিলাম, তাহলে একবারে জিনিসটা দেখি। তাহলে আমি একবারে বলে দিচ্ছি, চলো যারা পড়ে ফেলেছো, বুঝে ফেলেছো জিনিসটা, আমি তাদের জন্য বলছি, আর যারা বুঝতে পারো না তারা একটা দেখে নাও কি করে স্যার করবো কোশ্চেনটা। দেখো একটা এখানে 3টে ঘটনা বলেছে। একটা হচ্ছে তোমার একটা পাত্র রয়েছে, যে পাত্রটার একদম পূর্ণ একদম পুরো ভর্তি রয়েছে, সেই টোটালটার ওজন কত, 9.5 কেজি। এটা আমাকে বলে দিয়েছে স্যার। হ্যাঁ স্যার। আর একটা সেম পাত্রই, একই ওজনের পাত্রটার ওজন একই, কিন্তু সেখানে কতটা রয়েছে স্যার, সেখানে অর্ধেক রয়েছে, অর্ধ রয়েছে। সেখানে কত ওজন বলেছে, 5.5। তোমাকে জানতে চাইছে ওই পাত্রটা যদি কোনো এমটি থাকে, মানে একদম খালি কিচ্ছু নেই, তাহলে কত ওজন হবে। এইটা তুমি সব থেকে বেস্ট ট্রিক কোনটা জানো? সব থেকে বেস্ট ট্রিক হচ্ছে অপশান টেস্ট করো। তাহলে এই অঙ্ক কি করে অপশান টেস্ট করবো, করা যায়। তোমাকে এক্সপেক্ট কিছু ধরতে হবে না, তুমি করলেও করতে পারো, কিন্তু অপশান টেস্ট কি করে করবো স্যার? দেখো একটা জিনিস আমি বলছি, আমি প্রথম অপশান 1 ধরেই চলছি, আমি প্রথম অপশান এটাকে ধরে তুলছি। ধরো এই কোশ্চেনটার ক্ষেত্রে তুমি আমাকে বলো এইটা কিসের উত্তর, স্যার এইটার উত্তর, তাই না? যদি আমি এইটাকে উত্তর এখন অ্যাজাম্পশন করে চলি,
তাহলে এটা যদি উত্তর হয়, তুমি আমাকে বলো এইটা যদি সেম উত্তর হয়, তাহলে এর থেকে যদি 1.5 আমি বাদ দিয়ে দিই, তাহলে মানে এইটা তো অর্ধেক পূর্ণ রয়েছে, এর মধ্যে জল অর্ধেক, মানে যেটা তরলটা রয়েছে সেটা অর্ধেক রয়েছে, আর ওজনটা মানে পাত্রের ওজনটাও রয়েছে একসঙ্গে মিশে তোমার 5.5। ওর থেকে যদি আমি পাত্রটার ওজন, মানে এটা আমি 1.5 ধরে রেখেছি, ধরে যদি এর থেকে বাদ দিই, যেটা হবে তার ডবল এটা, মানে এটা বাদ দিল, মানে বোঝাতে চাইছি যে এটা বাদ দেওয়া, আগে এটা বাদ দিলে স্যার কত হবে স্যার? 4 হবে। তার মানে এটা যদি 4 হয়, তাহলে আমাকে বলো এটা তাহলে কিসের পেলাম স্যার? তৈলের পেলাম। তাহলে এখান থেকেও 1.5 আমি বাদ দেবো, তাহলে এখান থেকেও আমি পাত্রের ওজনটা বাদ দেবো, তাহলে তৈলটা বা তেল কতটা বা জল কতটা যেটা রয়েছে স্যার, এটা কত স্যার? 8 হবে। দেখো বিয়োগ করলে 8 হবে। তাহলে এটা এর ডবল হওয়ারই তো কথা, কেন স্যার? কারণ এটা এর অর্ধেক, দেখো এটা পূর্ণ এর অর্ধেক, তাই না? তাহলে উত্তর আমি দেখো যেটা স্যাটিসফাই করবে সেটাই তোমার উত্তর। তুমি বাকি সব কটাকে দিয়ে করো, দেখো কোনো সময় তুমি মিলবে না, কোনো সময় 3 আসবে, এটাকে 7 আসবে, তাহলে 3-এর ডবল কিন্তু 7 নয়। কোনো সময় দেখবে তোমার হচ্ছে এদিকে 7.5 আসছে আর এদিকে তোমার 3 আসছে, তাহলে 3-এর ডবল কিন্তু 7.5 নয়। মানে গল্পটা এরকম, মানে তুমি প্রত্যেকটা মানে টেস্ট করে করে দেখো, যদি তুমি এইটাকে ধরে চলো 2 কেজি, তাহলে এর থেকে 2 কেজি বাদ দাও, এর থেকে 2 কেজি বাদ দাও, যেটা হবে সেটা দেখো এর ডবল কিনা, দেখবে আর কোনোটাতেই হবে না। তোমাকে এইরকম ভাবে তুমি করতে পারো। তাহলে উত্তর কোনটা হলো? অপশান এ হয়ে গেল রাইট অ্যান্সার। যারা করেছিলে তারা মিলিয়ে নেবে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাই। 44 নম্বর কোশ্চেন। দেখো একটা ভালো কোশ্চেন দিয়েছে, কি বলছে? বলছে একটি ভাগ অঙ্কে, মানে একটা ভাগের একটা অঙ্ক হচ্ছে, সেখানে ভাজ্য ভাজকের 10 গুণ এবং ভাগ শেষের 5 গুণ হয়, তাহলে ভাগশেষ যদি তোমার 46 হয়, তাহলে ভাগফল কত? তাহলে আগে একটা জিনিস তোমরাকে জেনে রাখো যে এরকমভাবে একটা ক্রাইটেরিয়া তৈরি হয়, যেখানে এইখানে যেটা বসে থাকে সেটাকে বলা হয় ভাজ্য, ঠিক আছে? যেটাকে দিয়ে ভাগ করা হয় সেটাকে বলা হয় ভাজক, ঠিক আছে? যেটা এখানে পড়ে থাকে সেটাকে বলা হয় ভাগশেষ। স্যার এগুলো আমরা জানি, আমিও জানি, তোমরা জানো। তাহলে কেন বলছি একটু পরে বুঝতে পারবে। দেখো এটা বলছে আমার ভাগফল, তাই না? এটা হচ্ছে আমার ভাগফল, ঠিক আছে? এইটুকু আমি স্যার জানি, হ্যাঁ স্যার জানি। তাহলে এবার দেখো তোমাকে এখান থেকে ক্রাইটেরিয়াটা কি দিয়েছে। তাহলে এখান দেখো এরকম টাইপের অঙ্ক যদি তোমার দেওয়া থাকে, একটা ডেটা দেওয়া থাকবে, এখানের মধ্যে কোথায় ডেটা দেওয়া আছে বলো? দেখো সবই গুণ গুণ দিয়ে একটা ডেটা দেওয়া আছে 46, সেটা কি দেওয়া আছে স্যার? সেটা ভাগশেষ দেওয়া আছে। তাহলে এইখান থেকেই তোমার অঙ্কটা শুরু হবে। তাহলে ভাগশেষ যেহেতু তোমার 46 দেওয়া আছে, এবার ব্যাক ক্যালকুলেশন ক্রাইটেরিয়া করো। দেখো এর সঙ্গে আর কোথাও রিলেশন দেওয়া আছে? হ্যাঁ স্যার দেওয়া আছে, ভাগশেষের 5 গুণ। কোনটা? দেখো ভাজ্য ভাজকের 10 গুণ, ভাজ্য ভাগশেষের 5 গুণ, গল্পটা এটা। তাহলে এর যদি আমি 5 গুণ করি, তাহলে কি পাবো স্যার? এর 5 গুণ করলে আমি ভাজ্য পাবো। ওটাই তো বলে দিই যে ভাজ্য ভাজকের 10 গুণ আর ভাজ্যই ভাগশেষের 5 গুণ। তাহলে এর 5 গুণ করলে কত হবে স্যার? দেখো 4 5 20 5 6 30, মানে হচ্ছে 230, তাই না? তাহলে এটা আমি 230 পেয়ে বসে রইলাম। হ্যাঁ স্যার ঠিক আছে, এটা আমি 230 পেয়ে বসে গেলাম, ঠিক আছে, এইটার ক্রাইটেরিয়া অনুযায়ী। ঠিক আছে, তাহলে এবার তোমাকে আরেকটা ক্রাইটেরিয়া দিয়েছে, ভাজ্য ভাজকের 10 গুণ। কার 10 গুণ? ভাজকের 10 গুণ, মানে এর 10 গুণ করলে এটা পাওয়া যায়। তাহলে এর থেকে 10 ভাগ করলে এটা পাওয়া যাবে। তাহলে বলো 230কে আমি 10 দিয়ে যদি ভাগ করি স্যার কত পাবো? স্যার 23 পাবো। তাহলে এইটা কত? 23। দেখো আমি গল্পটা সাজিয়ে ফেললাম। তাহলে বিষয়টা কি জিনিস ছিল স্যার? এইটা 23, এটা 230 আর এইখানে 46। দেখো আমি পুরো সাজিয়ে ফেললাম। এবার তুমি বলো তোমাকে কি জানতে চেয়েছে? যে স্যার জানতে চেয়েছে ভাগফল কত, মানে এই পোর্শনটা জানতে চেয়েছে ভাগফলটা কত হবে। তাহলে তুমি আমাকে বলো 23-এর সঙ্গে কত কি গুণ করলে যেটা এখানে বসবে সেটা বিয়োগ করলে 46 হবে। তাহলে প্রথমেই কাজ করে দাও, এর থেকে এটা বিয়োগ করে দাও, যে সংখ্যাটা আছে তার মানে সেটা ভাগ যাবে। তাহলে 230 থেকে যদি আমি 46 বাদ দিয়ে দিই, তাহলে কত হবে স্যার? তাহলে দেখো তোমার 4, এদিকে তোমার হচ্ছে 8, 1, তার মানে হচ্ছে 184। তাহলে এইখানে যে সংখ্যাটা হবে সেটা 184। হ্যাঁ স্যার, তবে এটা বিয়োগ করলে 46 হবে। তাহলে তুমি আমায় বলো এই 184 যেটা হলো 23-এর সঙ্গে কত গুণ করলে 184 হয়? দেখো ইউনিট ডিজিট দিয়ে করো, 3-এর সঙ্গে কত গুণ করলে 4 হয়? 3 8 24 4, তাহলে দেখো 8। তার মানে উত্তর কোনটা হলো? ভাগফল হলো 8। 8 ভাগফল হলে তবে তোমার এটা আসবে, এটা বিয়োগ করলে 46 হবে, যেটা তোমার এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করছে। বুঝতে পেরেছি? চলো পরবর্তী কোশ্চেনে যাই। 45 নম্বর কোশ্চেনে যাই। দেখো কি বলছে? বলছে কোনো ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16 24 32 দ্বারা বিভাজ্য। মানে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যেটা 16 24 আর 32 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে কোথায় অপশান কি আছে? এইগুলো অপশান রয়েছে। তাহলে এইগুলোর মধ্যে যে কোনো একটা উত্তর, সেই উত্তরটা কি হবে? 16 দিয়েও ভাগ করলে মিলবে, 24 দিয়েও ভাগ করলে মিলবে এবং 32 দিয়েও ভাগ করলে মিলবে। আমি এখন কি করব স্যার? আমাকে বলেছে 16 দিয়ে ভাগ করলেও মিলবে। তার মানে তুমি আমাকে বলো যেটা 16 দিয়ে ভাগ করবে সেটা 4 আর 8 দিয়ে ভাগ করলেও মিলবে।
স্যার সরি 4 আর 8 দরকার নেই, ধরো 8 দুগুণে 16, 8 আর 2 দিয়ে ভাগ করলেও মিলবে, হ্যাঁ স্যার মিলবে, 4 দিয়েও মিলবে, 4 তো এর উৎপাদ, ঠিক আছে। আচ্ছা দেখো 24, যদি 24 ধরি তাহলে 3 আসছে 24 স্যার, 3 দিয়ে 8 দিয়ে দুটো দিয়েই মিলবে, হ্যাঁ স্যার মিলবে। আচ্ছা স্যার 32 দেওয়া আছে, তার মানে 4 আসতে 32, দেখো 4 আর 8 দিয়েও মিলবে, হ্যাঁ স্যার মিলবে। তাহলে মোদ্দা কথা আমি কি পাচ্ছি, যে সংখ্যাটা আছে সেটা 8 দিয়েও মিলবে, 4 দিয়েও মিলবে, 3 দিয়েও ভাগ করলে মিলবে এবং 2 দিয়ে ভাগ করলেও মিলবে, তাই না? এবার দেখো প্রথম ক্রাইটেরিয়া আমি ছোট থেকেই শুরু করছি। 2 দিয়ে ভাগ করার নিয়ম কি আছে স্যার, শেষে যদি জোড় সংখ্যা থাকে সেগুলো সবই 2 দিয়ে ভাগ যায়, দেখো প্রত্যেকটা রয়েছে, তাহলে আমি 2 দিয়ে আমি ভাবতে পারছি না এগুলোর মধ্যে কোনটা উত্তর হবে। দেখো এরও লাস্টে 8, এরও লাস্টে 6, এর 6, এর 4, মানে প্রত্যেকটা জোড় সংখ্যা। তাহলে আমি দ্বিতীয়টা চলে যাই 3 দিয়ে, দেখো 3 দিয়ে যদি দেখতে হয় কি করে যায় স্যার, যেখানে যেখানে তোমার হচ্ছে যে সংখ্যাটা দেওয়া আছে তার যদি যোগফলটা 3 হয় তাহলে 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। মানে দেখো কি এইটা যোগ করে সব কটাকে যোগ করে দেখবো 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। দেখো 10, 7 আর 3 10, আর 3 10, আর 8 তোমার হচ্ছে 18, 3 6 18, তো আমরা যায়, এটা দিয়ে আমি বুঝতে পারলাম না এটা হতে পারে উত্তর। দেখো এইটা দেখো 4 7 আর 6, বেশি টাইম নষ্ট করার লাভ নেই, কিন্তু আমি তাও বলছি তোমাকে লসাগু করার দরকার নেই। দেখো 4 আর 6 10 17, দেখো এটা 3 দিয়ে ভাগ যায় না, তাহলে এটা এখানে প্রথমেই তোমার বাদ চলে গেল, ঠিক আছে। তারপরটা দেখো, দেখো 6 আর 5 11 আর 7 18, তার মানে এটাই হতে পারে, তাহলে এইটা পাচ্ছি এখন, এইটা পাচ্ছি এখন। তারপর দেখো এইটা দেখে নাও, দেখো 6 আর 4 10 17, তার মানে এটাও হয় না। দেখো তুমি কতটা ক্লোজ অপশনে চলে গেলে, তাহলে কোনটা 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 তোমার বাদ চলে গেল স্যার, এইটা বাদ চলে গেল, এটা বাদ চলে, মানে অপশন বি আর ডি বাদ চলে গেল, সি আর এর মধ্যে হবে। এবার তুলে নাও 4 দিয়ে, দেখো 4 দিয়ে ভাগ করার নিয়ম কি স্যার, শেষের দুটো সংখ্যা, যে বড় সংখ্যাটা তোমার থাকবে তার শেষ দুটো ডিজিট যদি তোমার 4 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই 4 দিয়ে ভাগ যায়। তাহলে এখানে দেখো 78, সংখ্যাটা 78, বলো 78কে 4 দিয়ে ভাগ যায়? যায় স্যার? না স্যার যায় না, তাহলে তো এটা হলো না, তাহলে এটা বাদ চলে গেল, তার উত্তর কোনটা হবে, অপশন সি হয়ে গেল রাইট অ্যান্সার। বুঝতে পেরেছি? তুমি 8 দিয়েও দেখতে পারতে যে পুরো সংখ্যাগুলো 8 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, তাহলেও পেতে পারতে। চলো পরবর্তী কোশ্চেনে যাই। 46 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, বলছে যদি কোনো আসল 10 বছরে দ্বিগুণ হয় তাহলে সুদের হার কত। দেখো আমি এরকম টাইপের কোশ্চেন তোমাদের কিন্তু এতে করিয়েছিলাম, মানে আমার যখন তোমাদের ম্যাথের যে প্লে লিস্ট করা আছে সেখানে গিয়েও দেখবে তোমরা, আমি এরকম টাইপের কোশ্চেন তোমাদের করিয়েছি, সেখান থেকে তোমরা বলো কিভাবে করবে। স্যার বলেছিলেন আপনি আর পার্সেন্টেজের সঙ্গে টি গুণ করলে, মানে রেট অফ ইন্টারেস্টের সঙ্গে টাইম গুণ করলে আমরা যদি এরকম দ্বিগুণ 3 গুণ 4 গুণ 6 গুণ এরকম দিয়ে থাকে তাহলে আমরা কি করি স্যার, n-1 করে দিলে উত্তর পাওয়া যায়, তাই না? এখানে যে ডেটাটা জানতে চাইবে সেটা দিয়ে গুণ করলেই পাবো। তাহলে আর পার্সেন্টেজটাই আমাকে জানতে চেয়েছে, তাই না? তাহলে আর পার্সেন্টেজ মানে r/100 ইন্টু দেখো টি কত দেওয়া হচ্ছে 10, আর হচ্ছে n স্যার কোনটা, এই যে দ্বিগুণ বলছে, দ্বিগুণ মানে হচ্ছে 2, তাহলে n এর ভ্যালু হলো 2, ঠিক আছে, n এর ভ্যালু হলো, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হবে স্যার 1, তাহলে এখান থেকে দেখো 0 0 ক্যান্সেল আউট হলো, তাহলে r এর ভ্যালু কত হলো, তাহলে 10, তাহলে কত পার্সেন্টেজ, 10%, উত্তর হয়ে গেল কোনটা, অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার। বুঝতে পেরেছি? চলো পরবর্তী কোশ্চেনে যাচ্ছে 47 নম্বর, তোমরা এক্স ধরেও করতে পারতে, এটা কোনো অসুবিধা নেই। দেখো 47 নম্বর কোশ্চেনটা কি বলেছে, বলছে এক ব্যক্তি একটি ঘড়ি বাজার দামের 20% কমে কিনে বাজার দামের 20% বেশিতে বিক্রি করলে মোট কত শতাংশ লাভ হয়। প্রথম কথা দেখো তোমাকে বলে দিই, এই কথাটা হয় না, এই বাজার দাম বলে কোনো কথা হয় না, এটা হচ্ছে মার্কেট প্রাইস হয়, নট তোমার হচ্ছে মার্ক প্রাইস হয়, নট মার্কেট প্রাইস। মানে মার্কেট প্রাইস বলে কোনো কথা হয় না, হয় হচ্ছে তোমার মার্ক প্রাইস, মানে হচ্ছে এমআরপি। এখানেও সেম জিনিসই বলতে চেয়েছিল, বাজারের দামে মানে হচ্ছে এমআরপির কথাই বলতে চাইছে। তাহলে এমআরপি মানে হচ্ছে তোমার মার্ক প্রাইস, ঠিক আছে, যেটা তোমার প্রিন্টেড করা থাকে না সেটা, নট মার্কেট প্রাইস, ঠিক আছে। মার্কেট প্রাইস কিন্তু আলাদা জিনিস, হ্যাঁ, সেটা তোমার হচ্ছে ইকোনমিক্সের জিনিস চলে যাচ্ছে। তো দেখো এখানে কি বলছে, বলছে এক ব্যক্তি তোমার হচ্ছে বাজারে এমআরপির উপর 20% কমে কিনে এনেছে, আর যখন বিক্রি করছে এমআরপির উপর 20% বেশি দামে বিক্রি করছে, তাহলে কোনো অসুবিধা নেই। দেখো তুমি আমাকে বলো একটা জায়গায় তার মানে ফিক্স, সেটা কোনটা স্যার, এমআরপিটা তুমি 100 ধরে চলো, সব থেকে বেস্ট। স্যার 100 টাকার মধ্যে 20% কমে কিনে নিয়ে এসছে, স্যার 20% কমে কিনে নিয়ে এসছে মানে স্যার ক টাকা, 100 টাকায় 20 টাকা ছাড় দাও, কত টাকা হয় স্যার, 80 টাকায় কিনে নিয়ে এসছে। স্যার এখন বিক্রি করতে চাইছে কি 100 টাকার বাজার দাম বা 100 টাকার এমআরপির উপর 20% লাভে, তাই 20% প্রফিট মানে হচ্ছে স্যার এর থেকে বেশি, তাহলে 100 টাকার উপর 120 টাকা মানে হচ্ছে 20 টাকা মানে হচ্ছে 120 টাকা। তাহলে বলো কত টাকা টোটাল লাভ করছে স্যার, 80 থেকে 120 যেতে গেলে স্যার 40, তাহলে 40 টাকা লাভ করছে কার ওপর, এই 80টা কেনার উপরে, তার মানে ওটা এখন সিপি হয়ে গেছে। তাহলে কার ওপর 80-র উপর লাভ করছে 40 টাকা, তোমাকে জানতে চাইছে পার্সেন্টেজে, তাহলে 100 টাকার উপর কত, এবার 0 0 কাটলো, 2 দিয়ে 4 কেটে দিয়ে কাটো 2 হবে, 2 দিয়ে কাটলে 50, তার মানে কত 50% লাভ।
বুঝতে পারলাম? তাহলে লাভ কত হচ্ছে? 50% লাভ। এগুলো সবাই মুখস্থ করে রাখো, ঠিক আছে? এমনি অনেকেই মুখস্থ করে রাখে, তোমাদের বলছি না, অনেকেই মুখস্থ করে রাখে, দেখলেই উত্তর করে দেয়, তোমরাও চাইলে করতে পারো। 48 নম্বর কোশ্চেন, চলো দেখি। দেখো কি বলেছে, বলছে দুটি সংখ্যার গসাগু বলছে 12 এবং তাদের অনুপাত হচ্ছে 3:5 হলে তাদের গুণফল কত। এর থেকে সোজা অঙ্ক হয় না। আমি এইগুলো ডিটেলস অ্যানালাইজ করে তোমাদেরকে বলেছিলাম, তোমরা না দেখে থাকলে আমি আবারও বলছি, বারবার বলছি, অনেক কিছু মিস করছো। গিয়ে আমার রেশিও বা এলসিএম এর ক্লাসটা ভালো করে দেখে নাও, অনেক লাভ পাবে। একটু খুঁজতে হবে, হয়তো দেখে নাও। তো দেখো এখানে কি বলছে যে আমার গসাগু দেওয়া আছে, তাহলে আমরা জানি এটা গসাগু দেওয়া থাকে মানে হচ্ছে ফুল টস, তাহলে এটাই হচ্ছে সেই এক্স, তার মানে হচ্ছে আমার এর সঙ্গে একবার এর গুণ করবো, এর সঙ্গে একবার এর গুণ করবো, তাহলে সংখ্যা হয়ে যাবে। তা 3 বারম কত হলো 36, আর 5 বারম কত হলো 60। এদের দুজনের গুণ করতে বলেছে, দেখো গুণফল জানতে চেয়েছে, তাহলে গুণ করে দাও। তাহলে 6 দিয়ে 36কে গুণ করলে স্যার কত হবে? স্যার 216। তাহলে 216 সঙ্গে স্যার একটা শূন্য আর একটা যোগ হবে, তার মানে হচ্ছে 2160। দেখো অপশানে কোথায় আছে? অপশান বি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। দেখে দেখে উত্তর হয়ে যাবে। চলো পরবর্তী কোশ্চেনে যে আর একটা সুবিধা ছিল, দেখো 5 6 30, তুমি এইটাকেও গুণ করে দেখতে পারতে। 5 6 30 শূন্য শূন্য, দেখো একটারই অপশানে আছে শেষে, আর কার না এখানে ছিল, একটু করতে হতো, সরি। চলো 48 49 নম্বর কোশ্চেন দেখি। দেখো 49 নম্বর কোশ্চেনে কি বলছে, বলছে 72 টাকা কিলোগ্রামের দরে কফির সাথে 48 টাকা কিলোগ্রাম দরের কফি কি অনুপাতে মিশ্রিত করে 63 টাকা কেজি দরে বিক্রি করলেও 1/6 অংশ লাভ হয়। দেখো এই পর্যন্ত ঠিক ছিল, যখন এই পর্যন্ত দেওয়া ছিল এই পর্যন্ত ঠিক ছিল। যখন তোমাকে এখানে একটা এক্সট্রা জিনিস ঢুকিয়ে দেয়, এইটা সবসময় লাভটা হয় বিক্রি করার পর, তার মানে এই যে বিক্রি এই টাকাটার উপর এইটা হয়। তার মানে কীভাবে স্যার, আগে একটু বার করে নাও। দেখো আমাকে বলো 63 টাকার উপর জিনিসটা বিক্রি করছে, সেটা কীরকম লাভ হচ্ছে? 1/6 অংশ লাভ হচ্ছে, মানে কি 6 টাকায় কিনে 1 টাকা লাভ, তাহলে লাভ কত হচ্ছে স্যার? 7 বিক্রয় মূল্য কত? 63। আর এখানে দেখো এটা যদি আমার বিক্রয় মূল্য হয়, এটা যদি কেনা মূল্য হয়, এটার মধ্যে এটা কত দেওয়া আছে স্যার? এটা স্যার বিক্রয় মূল্যই দেওয়া আছে, দেখো এত দামে বিক্রি করলে বলছে। তাহলে এখানে 7-এর ভ্যালুটা তোমার কত দেওয়া আছে? 63, তাই তো? তাহলে 6-এর ভ্যালু কত বার করে নাও। দেখো 7-এর ভ্যালু যদি 63 হয়, তাহলে ওই কি নিয়ম করছি, তাহলে 1-এর ভ্যালু কত হবে? 7 9 63 9, আর তাহলে 6 9 এটা কত হবে স্যার? 54। এইটা হলো এখন তোমার হচ্ছে সেই ক্রয় মূল্য, বা এখানে হচ্ছে ওর সঙ্গে সমান হবে, মানে এত টাকায় দমের কপি আর 48 টাকা দমের কপি 54 টাকা দামের কপির সঙ্গে মিশিয়ে বিক্রি করছে, ঠিক আছে? তাহলে এবার জিনিসটা কেটা হবে, দেখো তাহলে এখানে 72 লিখবো, অ্যালিগেশন করবো, এদিকে 48 আর এখানে হচ্ছে তোমার 54। দেখো টোটাল অ্যালিগেশন করে দাও। দেখো 72 থেকে 54 বাদ দিলে স্যার কত হবে? 6 7 8, সরি 6 তোমার হচ্ছে 18, তাই তো? 18। আচ্ছা এদিকে দেখো কত হচ্ছে, এটা দেখো কত হচ্ছে, দেখো 54 থেকে 48, মানে 48 থেকে 54 যদি আমি যাই তাহলে কত হবে? দেখো ওদিকে 2 আর এদিকে 4, তার মানে 6, তাহলে 6-এর গ্যাপ, তাহলে এটাই হচ্ছে আমার অনুপাত। দেখো একবার একটু কাটাকাটি করে নাও। দেখো 6 1 6, 3 6 18, তার মানে কত হলো? 1:3। দেখো 1:3 অপশানে কোথায় আছে? অপশান বি হলো তোমার রাইট অ্যান্সার, 1:3। দেখো পরবর্তী কোশ্চেনে, দেখো পরবর্তী কোশ্চেনটা কি বলছে, 50 নম্বর কোশ্চেন বলছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি 10% হলে ক্ষেত্রফলের বৃদ্ধির শতকরা কত। তাহলে এই কোশ্চেনটা কিভাবে করবো স্যার? একটা জিনিস আমি কনসেপ্টটা আগে তোমাদের বলে দিই, এটাও আমি বলেছি তোমাদের। দেখো বড়, এটা তোমরা কেউ ভেবে নাও না জ্যামিতির কোশ্চেন, ঠিক আছে? এটা পার্সেন্টেজের কোশ্চেন কিন্তু, হ্যাঁ। তো দেখো একটা বড় ক্ষেত্র আছে, বড় ক্ষেত্রের ক্ষেত্রে আমরা কি জানি যে এই বাহুটা এই বাহুটা এই বাহুটা সবকটা বাহুই সমান হয়, ঠিক আছে? কিন্তু এখানে বলছে দেখো দৈর্ঘ্য তোমার 10% বৃদ্ধি করা হলো, তার মানে এর যেটা দৈর্ঘ্য সেটা প্রস্থ সেটাই প্রস্থ, সেটাই দৈর্ঘ্য সেটাই প্রস্থ, মানে দৈর্ঘ্য যদি বাড়ানো হয় তাহলে প্রস্থও বাড়বে, তাহলে বেড়ে কিরকম হবে স্যার? বেড়ে এরকম হবে, ঠিক আছে? একটু বড় হয়ে যাবে জিনিসটা, এটাও 10% বাড়ছে, এদিকেও 10% বাড়ছে, তার মানে কি দৈর্ঘ্য প্রস্থ দুটোই বাড়ছে। দুটো বাড়া মানে কি a প্লাস বি প্লাস AB/100, তাই তো? এই ফরম্যাটেই আমরা জানি AB/100, তাই তো? তার 0 0 কাটলো, আর এখানে 10 10 20 মানে 20, প্লাস হচ্ছে তোমার এই দিক থেকে 1, তার মানে হচ্ছে 21% টোটাল ওভারঅল বৃদ্ধি পেয়েছে। তাহলে কত হয়ে গেল উত্তর? অপশান বি হয়ে গেল রাইট অ্যান্সার। টোটাল এই যারা বুঝতে পারোনি তারা আমার পার্সেন্টেজের ক্লাসটা করো, আশা করি এটা বুঝতে পেরে যাবে, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেন যাওয়ার আগে দেখি আমরা তোমাদের যেটা আমরা বলছিলাম, দেখো এই যে পিডিএফটা আছে 15টা প্র্যাকটিস সেট আছে, গ্রুপ সিকে নিয়েই বানানো, যারা গ্রুপ দেবে তারা ইংলিশ পোর্শনটা বাদ দিলেই এটা পেয়ে যাবে। এবং একটা জিনিস মনে রাখবে যে এই পিডিএফটা পেতে গেলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে, প্র্যাকটিস সেট পিডিএফ বলবে, তারপর আমার টিম তোমাদের বাকিটা বলে দেবে। আর আজকে দেখো আমি আজকে যখন ভিডিওটা রেকর্ডিং করছি 18/2/2025 হবে না, এটা 2026 হবে, ঠিক আছে? তো 26-এ তোমাদের প্রাইস এটা 150 টাকা ছিল, সেটা রিডিউস হয়ে তোমাদের হয়ে গেছে 99 টাকা।
আজকের পর থেকে যারা তোমরা নিচ্ছ, যারা আগে নিয়েছো তারা 150-তে নিয়েছো, তারা তো অনেকদিন আগে থেকে নিয়েছো, প্র্যাকটিস করে ফেলেছো অলরেডি। আর যারা এখন নিতে চাইছো এই কদিনের মধ্যে লাস্ট মুভমেন্টে 10 দিন আর 9 দিন যেটাই আছে, তো সেখানে তোমরা 99 টাকায় পেতে পারো। ঠিক আছে, চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসি। দেখো 51 নম্বর কোশ্চেনটা কি বলছে, বলছে 1 থেকে 361 পর্যন্ত জোড় সংখ্যার যোগফল কত। এটা যোগফল হবে, তোমরা বুঝতেই পারছো এটা যোগফল হবে। তো 1 থেকে 361 পর্যন্ত জোড় সংখ্যা, ঠিক আছে, মানে ইভেন নাম্বারের কথা বলছে। কিসের বলছে? ইভেন নাম্বার। তো আমরা কি জানি? আমরা জানি ইভেন নাম্বারের যোগফলের সূত্র কি? n ইন্টু n+1, জাস্ট এইটুকুই, তাই না? তো খুব ভালো করে মনে রাখবে, এইটাই হচ্ছে আমার ইভেন নাম্বারের যোগফলের সূত্র। তাহলে এখানে n কোনটা? যতগুলো আমার এখানে তোমার জোড় সংখ্যা রয়েছে ততগুলো, তাই না? তাহলে আমার 1 থেকে 361 পর্যন্ত জোড় সংখ্যা কতগুলো রয়েছে? তার আগে আমাকে বলো যে 1 জোড় সংখ্যা? না স্যার। 361 কি জোড় সংখ্যা? না স্যার। তাহলে 361-র আগে পর্যন্ত কতগুলো জোড় সংখ্যা রয়েছে, মানে কটা কি জোড় সংখ্যাটা কি? স্যার 361-র আগে 360 হচ্ছে জোড় সংখ্যা, তাই না? তাহলে 360 যদি জোড় সংখ্যা, লাস্ট জোড় সংখ্যাটা হচ্ছে 360 যদি হয়, তাহলে এর মধ্যে কতগুলো জোড় সংখ্যা বার করতে গেলে আমাদের কি করতে হয়? 2 দিয়ে ভাগ করে দিলে জোড় সংখ্যা পেয়ে যাবো। তাহলে স্যার 2 দিয়ে যদি ভাগ করি স্যার কত হবে? স্যার হবে 18। তাহলে 18 মানে হচ্ছে তোমার 0, মানে 180। তাহলে এর 1 থেকে 361 পর্যন্ত কতগুলো জোড় সংখ্যা রয়েছে? 180টা জোড় সংখ্যা রয়েছে। তাহলে এবার আমি ফরম্যাটে চলে আসি। n মানে হচ্ছে নাম্বার অফ টার্ম, কতগুলো জোড় সংখ্যা রয়েছে? 180। তাহলে 180 ইন্টু আর 180-র সঙ্গে 1 যোগ করলে 181। এবার এই দুটোকে আমি যদি গুণ করি তাহলেই আমার উত্তর হয়ে যাবে। দেখো লাস্টে 0 0 দিয়ে যদি গুণ করি তাহলে লাস্টে 0 আসছে। 0 অপশানে থাকবো প্রত্যেকটার ক্ষেত্রে, না প্রত্যেকটা নয়, এইটা অপশান তার মানে বাদ চলে গেল। এটার মধ্যে উত্তর হতে পারে। এবার একটুখানি দেখে নেবো। দেখো 0 দিয়ে প্রত্যেকটা যদি, তাহলে 8 1 8, লাস্টে 8 আসছে। দেখো ইউনিটি যদি ধরে করো, সবসময় গুণ করার দরকার নেই। দেখো লাস্টে 8 কার আছে এখানে, তাহলে অপশান সি হয়ে গেল তোমার রাইট অ্যান্সার। 32,580 হচ্ছে তোমার রাইট অ্যান্সার। আশা করি কোশ্চেনটা বুঝতে পেরেছো। চলো 52 নম্বর কোশ্চেনে যাই। দেখো 52 নম্বর কোশ্চেনে কি বলেছে? বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে 3 ঘন্টায় 24 মাইল এবং স্রোতের প্রতিকূলে 3 ঘন্টায় 20 মাইল যায়, স্রোতের বেগ ঘন্টায় কত? তাহলে দেখো আমি কিভাবে করবো স্যার এটা। দেখো আমি ছোট করেই লিখছি, অনুকূলে যখন যাচ্ছে তখন তার কতটা যাচ্ছে স্যার? 24 মাইলসে যাচ্ছে। আর কত সময় লাগছে স্যার? 3 ঘন্টা সময় লাগছে। স্যার এটা কি করলেন? স্যার এইটাই করলাম, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে আমি এখান থেকে কার স্পিড বার করতে যাচ্ছি? অনুকূলের স্পিড। তাহলে অনুকূলের স্পিড যদি আমি বার করতে চাই তাহলে কি করতে হবে? কতটা ডিস্টেন্স গেছে তার টাইমটা দিয়ে আমি ভাগ করে দিলে পেয়ে যাবো। তাহলে এটা কত হবে স্যার? 3 8 24, মানে 8 মাইল পার হচ্ছে তোমার ঘন্টা, তাই না? এটা দেওয়া আছে আমাকে, ঠিক আছে স্যার। তাহলে প্রতিকূলটাও ধর দেওয়া আছে, তাহলে প্রতিকূলটাও বার করি, তাই না? তাহলে প্রতিকূলে কতটা গেছে স্যার? দেখো 20 মাইল গেছে 5 ঘন্টায়। তাহলে এখানেও আমি স্পিড পাবো, 20-কে 5 দিয়ে যদি আমি ভাগ করি, দেখো 4 5 20, মানে 4 মাইল পার ঘন্টা, তাই না? এটাও পেয়ে গেলাম। তাহলে দেখো আমি অনুকূলের স্পিডও পেয়ে গেলাম, প্রতিকূলের স্পিডও পেয়ে গেলাম। তোমাকে জানতে কি চাইছে এখান থেকে? বেগের, স্রোতের বেগটা জানতে চাইছে, মানে নৌকার স্রোতের মধ্যে স্রোতের বেগটা জানতে চাইছে। তাহলে স্রোতের বেগ বার করতে গেলে কি করতে হয় স্যার? স্রোতের বেগ যদি বার করতে হয় স্যার, তখন আমাকে কি করতে হয়? যেটা আমি অনুকূলে পেয়েছি আর যেটা প্রতিকূলে পেয়েছি সেই দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, মানে 8 - 4/2। স্যার যদি নৌকার বেগ বার করতে হতো তাহলে কি করতাম স্যার? এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, এই হচ্ছে গল্প। তাহলে দেখো আমি ছোট করে বলে দিলাম। তাহলে 8 থেকে 4 বিয়োগ করলে স্যার 4 হবে, নিচে 2, তাহলে এটা কাটাকাটি করলে স্যার কত হবে? 2। তার মানে কত সময় লাগবে, কত মাইল যাবে স্যার? 2 মাইল পার ঘন্টা, মানে ঘন্টায় 2 মাইল। তার মানে অপশান হয়ে গেল উত্তর, অপশান এ হয়ে গেল রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী কোশ্চেনে যাই। 52 নম্বর কোশ্চেন, দেখো কি বলছে। এটা একটা তোমার টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন। অমিত এবং সুমিত একটি কাজ 15 দিনে করতে পারে। যদি সুমিত একা ওই কাজটি 20 দিনে শেষ করে, তবে অমিত একা ওই কাজটি করতে কত দিনে শেষ করবে? খুবই সোজা কোশ্চেন, শুধু নাম দিয়ে দিয়েছে। দেখো আমি অমিতকে এ দিয়ে ডিনোট করছি আর সুমিতকে এস দিয়ে ডিনোট করছি। তাহলে দেখো অমিত প্লাস সুমিত, এটা নিয়ে আবার যেন কেউ নস্টালজিক হয়ে যাও না, পুরোনো দিনের গল্প মনে পড়বে, এ দিয়ে কারোর নাম, এস দিয়ে কারোর নাম, এসব যেন ভেবে নাও না। তাহলে অঙ্কের বিষয়ে ভাষায় বলছি আর কি। তাহলে অমিত আর সুমিত একসঙ্গে একটা কাজ করে কত দিনে? 15 দিনে কাজটা শেষ করতে পারে। সুমিত কদিনে করতে পারে একা কাজটা? স্যার একা কাজটা করতে পারে স্যার 20 দিনে। তাহলে আমি টোটাল কতটা কাজ হচ্ছে সেটা বার করে নিই। তাহলে এদের দুজনের মধ্যে এলসিএম করলেই পেয়ে যাবো। স্যার কত হবে? দেখো স্যার 60 হবে। তাহলে 60 হচ্ছে এলসিএম, সেটাই হচ্ছে আমার টোটাল ওয়ার্ক, মানে মোট কাজ।
এই 60খানা জামা তৈরি করতে হবে, এভাবে ভেবে নাও। ঠিক আছে, তাহলে দেখো এবার এখান থেকে আমি এফিসিয়েন্সি বা ক্ষমতা বার করে নিই। স্যার ক্ষমতা কি? স্যার এ একদিনে কতটা কাজ করতে পারে, তাহলে 15 দিনে কাজটা শেষ করতে পারে। কতটা কাজ করে? 60 ইউনিট কাজ, বা 60টা জামা তৈরি করতে পারে 15 দিনে। তাহলে একদিনে কটা জামা করতে পারে? তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করে দাও, তাহলে 4 15 60 মানে এফিসিয়েন্সি 4। তাহলে 4টে করে জামা তৈরি পার ডে করার ক্ষমতা হচ্ছে অমিত আর সুমিতের একসঙ্গে। আর স্যার সুমিতের একাটা বার করতে গেলে স্যার 60কে 20 দিয়ে ভাগ করো, স্যার 3। এইটা আমি পেয়ে বসে রইলাম। এবার আমাকে জানতে চেয়েছে, দেখো অমিতেরটা জানতে চেয়েছে, মানে এটা যেটা ধরে রেখেছি ওর জানতে চেয়েছে একা। তাহলে দেখো এখানে সুমিতেরটা আমি একা জানতে পারছি ক্ষমতা কত, স্যার ক্ষমতা কত? 3। আর দেখো অমিত আর সুমিত একসঙ্গে 4, তার মানে এখানে সুমিতেরটা 3, তাহলে অমিতেরটা কত হলে এর সঙ্গে যোগ করলে স্যার 4 পাবো? স্যার 1, তাই না? তাহলে অমিতের এফিসিয়েন্সি কত হলো স্যার? 1, তাই তো? একদিনে একটা কাজ করতে পারে, তাহলে 60টা কাজ করতে 60 দিন টাইম লাগাবে। বা তুমি এইভাবেও করতে পারো, 60কে 1 দিয়ে ভাগ, তার মানে হচ্ছে 60 দিন টাইম লাগবে তার। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে গেলো অপশন সি হয়ে গেলো তোমার রাইট অ্যান্সার, 60 দিন টাইম লাগবে অমিতের। চলো 54 নম্বর কোশ্চেনে যাই। দেখো এই কোশ্চেনটা বলেছে, এটা তোমার রেশিওর অঙ্ক। কি বলছে? 2a = 3b = 4c হলে a:b:c এর ভ্যালু কত? এটা খুবই সোজা কোশ্চেন, তোমরা দেখেই এর উত্তর করে দিয়েছো অলরেডি। স্যার কী করে করবো আমাদের একটু বুঝিয়ে দিন। যারা দেখো জানো না তারা একটু দেখে নাও, এই ভিডিওগুলো যারা মিস করবে তারা অনেক কিছু মিস করে যাবে। দেখো যখন এ এর ভ্যালু লিখবে, বি এর ভ্যালু লিখবে, সি এর ভ্যালু লিখবে, একটা একটা করে চাপা দিয়ে দাও, বাকিটা লিখে দাও। একে বাদ দিয়ে দাও, মানে এই পোর্শনটা বাদ দিয়ে দাও, বাদ দিয়ে বাকি দুজনের গুণ করে প্রথমে লিখে দাও। মানে 3 আর 4-এর গুণফল 3 4-এ স্যার 12। স্যার বি যখন লিখবো তখন কি করবো স্যার? বিটাকে বাদ দিয়ে দাও, বাকি দুজনের গুণ করে লিখে দাও, মানে 4 আর 2-এর গুণ করলে 4 2 8। ঠিক আছে, তারপর দেখো যদি আমি যখন 4-এর ভ্যালুটা মানে সি এর ভ্যালুটা লিখবো, তখন সি এর জায়গাটা বাদ দিয়ে দাও, বাকি দুজনের গুণ করে, তাহলে 3 2 6। এবার দেখো কাটাকাটি যাচ্ছে, হ্যাঁ স্যার যাচ্ছে, 2 দিয়ে দেখো 6, এটা 2 দিয়ে কাটলে 4, এটা 2 দিয়ে কাটলে 3। এটা কাটা যায় না, আমি ভুল করে কেটে ফেলেছি, উত্তর হবে এটা। ঠিক আছে, মানে এইভাবে কেটে দেওয়া যায় না, দাগ দেওয়া যায় না। যাই হোক 6:4:3। ঠিক আছে, উত্তর কত হলো তাহলে? অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, 6:4:3। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো 55 নম্বর কোশ্চেনটা কি বলেছে? কোনো সংখ্যাকে 65 দ্বারা ভাগ করলে 43 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 13 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? এটা যদি তোমরা যারা জানো তারা এক্ষুনি সেকেন্ডের মধ্যে উত্তর করে ফেলেছো, কিন্তু আমি দেখো তাদের জন্য একটু বুঝিয়ে দিই, আমি শর্টকাটেই বোঝাচ্ছি। চলো, বলছে কোনো একটা সংখ্যা আছে, বলছে কোনো একটা সংখ্যা আছে যে সংখ্যাটাকে 65 দিয়ে ভাগ করলে স্যার ভাগশেষ থাকে 43, তাই না? এবার বলছে সেই সংখ্যাটাকে, মানে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে যদি তুমি 13 দিয়ে ভাগ করো তাহলে কত ভাগশেষ থাকবে? তুমি কি করবে জানো তো? এই যে ভাগশেষ পড়ে রয়েছে না, এটাকেই 13 দিয়ে ভাগ করে দেবে। ঠিক আছে, তাহলেই যেটা ভাগশেষ থাকবে সেটাই উত্তর হয়। ঠিক আছে, 13 দিয়ে এই জায়গায় ভাগ করে দেখো, 3 13 39, তাই তো? তাহলে 39 মানে হচ্ছে তোমার 39, এখানে 3, এইটা উত্তর নয় কিন্তু, ভাগশেষটা যেটা হবে সেটা উত্তর, ভাগশেষ যেটা হবে সেই ভাগশেষটাই উত্তর হবে। তাহলে স্যার কত স্যার এখান থেকে এটা যেতে গেলে স্যার 4, তাহলে উত্তর কত হলো স্যার 4। ভুল করে যেন 3 করে দিও না, অপশানে যদিও নেই, যদি থাকে 3 ম্যান করে দিও না যেন, এইটা নয়, উত্তর হবে এইটা। ঠিক আছে, ভাগশেষটা হবে উত্তর। চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো 56 নম্বর কোশ্চেন কি বলেছে? বলছে দেখো এটা তোমার হচ্ছে তোমাদের যে তোমার সিম্পলিফিকেশন আছে, সিম্পলিফিকেশন টাইপের কোশ্চেন। বলছে √30 মাইনাস √30 মাইনাস √30 মাইনাস √30 মোটামুটি করে চলতে থাকতে এর পুরো ভ্যালুটার মান জানতে চাইছে। তাহলে আমি দেখো এখন ডাইরেক্টলি তোমাকে বলি এক্স ধরে দরকার নেই, এক্স ধরে করতে যেও না, ওটা টাইম লাগবে। যদি কেউ এক্স ধরে কমফোর্টেবল হও তো করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এটা কিভাবে করবো স্যার? এই যে সংখ্যাটা দেওয়া আছে, এই যে সংখ্যাটা দেওয়া আছে, এই দুটো সংখ্যাকে এমন দুটো সংখ্যা দিয়ে গুণ করো যে দুটো সংখ্যার বিয়োগ করলে মাঝে এই সংখ্যাটা যেটা আছে সেটা বসতে হবে। মাঝে কত আছে স্যার? এইখানে কিছু নেই, মানে কত আছে স্যার? 1 আছে। দেখো এই জিনিসটাই হচ্ছে আসল জিনিস। ঠিক আছে, তাহলে এখানে 1 আছে বলে এমন দুটো সংখ্যার গুণফল যাদের বিয়োগ করলে 1 হয়, কোনটা স্যার? 5 আর 6 গুণ করলে 30 হয়, হ্যাঁ না? হয় না? তাহলে তোমার এই দুটোর মধ্যেই উত্তর লুকিয়ে রয়েছে। এবার কি করে স্যার উত্তর বার করবো? যদি এখানে মাইনাস, মানে পুরোটাই একই চিহ্ন থাকে, ওই মাইনাস দিয়ে আছে, তাহলে মাইনাস দিয়ে থাকলে ছোটটা উত্তরটা উত্তর হয়, যদি প্লাস দিয়ে থাকলো বড়টা উত্তর হতো। তাহলে এখানে কত উত্তর স্যার? মাইনাস দিয়ে আছে মানে 5 উত্তর। তাহলে অপশন ডি হয়ে গেল রাইট অ্যান্সার। -5 নয় কিন্তু, মাইনাস আছে বলে ছোটটা উত্তর, প্লাস থাকলে সব জায়গায় বড়টা উত্তর নিতাম। বোঝাতে পেরেছি? চলো তাহলে উত্তর হয়ে গেল অপশন ডি হয়ে গেল রাইট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেনে যাই।
57 নম্বর কোশ্চেনে দেখো কি বলছে, বলছে একটি ব্যবসায় এক্স ওয়াই জেড এর মূলধনের অনুপাত হচ্ছে 2:3:4। যদি জেড এর লভ্যাংশ এক্স এর অপেক্ষা 300 টাকা বেশি হয় তবে মোট কত টাকা লাভ হয়েছিল। বা খুব ভালো জিনিস, তাহলে এক্স ইস টু ওয়াই ইস টু জেড এদের যে মূলধনের অনুপাতটা আমাকে বলে দিয়েছে 2:3:4, এটা আমাকে বলে দিয়েছে। ঠিক আছে স্যার, তাহলে যেটা মূলধনের অনুপাত সেটাই লভ্যাংশ, যেহেতু আমাকে টাইম বলে দেওয়া নেই, তাহলে আমি ধরে নিচ্ছি এই যে অনুপাতে তারা ইনভেস্ট করেছিল সেই ইনভেস্ট রেশিওটাই হচ্ছে তাদের প্রফিট রেশিও। তাহলে এবার আমাকে একটা ক্রাইটেরিয়া দিয়েছে, দেখো বলছে জেড এর লভ্যাংশটা এক্স এর লভ্যাংশ থেকে 300 টাকা বেশি। তাহলে আমি রেশিও থেকে রিয়েল ডেটায় কনভার্ট করব। কিভাবে করব, আমাকে দেখো বলেছে জেড এর যে টাকাটা পায় এক্স এর যে টাকাটা পায় তার থেকে 300 টাকা বেশি, কিন্তু আমি দেখতে পাচ্ছি ক টাকা বেশি, দেখো 2 থেকে 4 হয়েছে, মানে ক টাকা বেশি হয়েছে স্যার, 2 টাকা বেশি হয়েছে, তাই না? তাহলে এই 2 এর ভ্যালুটাই 300 বলে দেওয়া নেই? হ্যাঁ স্যার বলে দেওয়া আছে, 2 এর ভ্যালুই মানে 300। তাহলে 2 এর ভ্যালু যদি 300 হয়, তোমাকে জানতে চাই যে মোট কত টাকা লাভ হয়েছে। তাহলে মোট মানে কত, দেখো 2, 3 আর 4 যোগ করলে কত হবে স্যার, দেখো এদিকে তোমার 4, 5, 6, 7 আর 9, তাহলে 9 এর ভ্যালুটা জানতে চেয়েছে। তাহলে 2 এর ভ্যালু যদি 300 হয় তাহলে 1 এর ভ্যালু কত হবে, 150, আর 9 এর ভ্যালু কত হবে, 9 আর 150 আমি যদি গুণ করি তাহলেই সেটা উত্তর হবে। বলো কত হবে এটা, চলো কমেন্ট সেকশনে তোমরা এর উত্তর দিয়ে দাও কত গুণ করে কত হবে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। দেখো দেখো 58 নম্বর কোশ্চেনটা কি বলছে, বলছে গ্যাসের মূল্য 30% বাড়ালে এক পরিবারের গ্যাসের ব্যবহারের পরিমাণ শতকরা কি হারে কমাতে হবে যাতে ওই পরিবারের খরচ একই থাকে। দেখো এরকম টাইপের কোশ্চেন আমি প্রত্যেকটা সেটে তোমরা পাচ্ছ আমাদের, কারণ এরকম টাইপের কোশ্চেন আসার চান্স সব থেকে বেশি। দেখো তোমরা এমনি করতে পারবে কিভাবে, স্যার আপনি বলেছিলেন এক্স বাই 100 এক্স মাইনাস 100 প্লাস মাইনাস এক্স ইন্টু 100, স্যার এটা বলেছিলেন। হ্যাঁ স্যার এটা দিয়েই হবে, কোনো অসুবিধা নেই। এক্স এর ভ্যালু কোনটা, ওই যে যেটা দেওয়া আছে 30, তাহলে 30 বাই, স্যার যোগ করবো না বিয়োগ করবো, দেখো কি বলে দিয়েছে বাড়লে, তাহলে পজিটিভ ভ্যালু, তার মানে বাড়লে মানে 100 প্লাস 30 মানে হচ্ছে 130 ইন্টু স্যার 100, এটাই হচ্ছে উত্তর হবে। হ্যাঁ স্যার এটাই উত্তর হবে। দেখো 0 0 কাটলো, ওটা 3 দিয়ে গুণ করে স্যার 300, 300কে 13 দিয়ে ভাগ করব, তাই তো করার দরকার নেই। দেখো এইদিকে ভাগ যাবে না, দেখতেও পাচ্ছ, আর নিচে একটাই 13 আছে, তাহলে এটাই উত্তর হয়ে গেল। 23 পূর্ণ 1 13, 23 আর 13 গুণ করলে স্যার 299 হয়, প্লাস 1 করলে তোমার হচ্ছে 300/13 উত্তর আসবে। চলো পরবর্তী কোশ্চেনে যাই। 59 নম্বর কোশ্চেন দেখো, বলছে দুটি সংখ্যার সমষ্টি 36 এবং তাদের পার্থক্য হচ্ছে 6, সংখ্যা দুটির অনুপাত কত। তাহলে দুটি সংখ্যা সমষ্টি দিয়েছে, মানে আমি একটা সংখ্যা ধরলাম আমি এক্স আর একটা সংখ্যা ধরছি ওয়াই, তাহলে আমি বলতে চাইছি একটা সংখ্যা এক্স একটা সংখ্যা ওয়াই, এদের যোগফল দেওয়া আছে কত, আমাকে সমষ্টি দেওয়া আছে 36, মানে যোগফল মানে সমষ্টি, আর ওদেরই বিয়োগফল পার্থক্য দেওয়া আছে দেখো কত 6, তাই না? তাহলে আমি যদি এটাকে নর্মালি করি, মানে নর্মালি যোগ করে দিই এই পুরো ইকুয়েশনটাকে আর এই ইকুয়েশনটা যোগ করে দিই, তাহলে দেখো ওয়াই ওয়াই কেটে যাবে, কেন প্লাস ওয়াই মাইনাস ওয়াই, তাহলে এখান থেকে কত পড়ে থাকবে স্যার, একটা এক্স দুটো এক্স, তাহলে দুটো এক্স ইজিক্যাল টু এদিকেও যোগ হবে, তাই তো? তাহলে কত হবে বলো, 36 আর দিলে 42, তাহলে এক্স এর ভ্যালু কত হলো স্যার 21, তাহলে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম 21, তাই তো? তাহলে 21 দিয়ে তুমি আমাকে বলো একটা জিনিস বলো, আর করার দরকার নেই, তুমি এখানে ওয়াই বার করতে পারো, কিন্তু আমি বার করতে যাচ্ছি না। কেন যাচ্ছি না স্যার, তোমরা 21 স্যার এসছে তো, তার মানে যে অনুপাতটা হবে সেটা 21 সামথিং হবে, তাই তো? তাহলে 21 সামথিং যেটা হবে, তুমি আমাকে বলো সেই 21টা থেকে এই অপশানগুলো এসছে, তাহলে 21 যেটা হবে সেটা নিশ্চয়ই এখানে এমন একটা সংখ্যা আছে যেটা 21কে ভাগ যাবে, বলো 5 আছে, 7 আছে, 6 আছে, 5 আছে, বলো কোনটা ভাগ যাবে? স্যার 7 দিয়ে ভাগ যাবে, 3 7 21, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না যায়, তাহলে ওইটাই উত্তর হয়ে গেল অপশান বি। তোমার যদি করতে হয় তাহলে তুমি এখানে ওয়াই ভ্যালুটা বার করে নাও, ওই এক্স এর ভ্যালুটা এইখানে বসিয়ে দাও, তাহলে 36 থেকে 21 বাদ দাও, বাদ দিয়ে এখানে করো, তাহলে উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাই। আজকে দেখো 60 নম্বর কোশ্চেনটা কি বলছে, বলছে 11টি দ্রব্যের ক্রয় মূল্য 10টি দ্রব্যের বিক্রয় মূল্যের সঙ্গে সমান, তাহলে লাভের শতকরা হার কত? এর থেকে সোজা অঙ্ক করা হয় না, তাহলে দেখো কি করে করি। দেখো কি বলছে, বলছে 11টা যেমনভাবে লেখা আছে আমি তেমনভাবে লিখবো। 11টা দ্রব্যের এর মানে কি স্যার, এর মানে গুণ, তাই না? তাহলে 11টা দ্রব্যের ক্রয় মূল্য মানে সিপি বলে লিখছি, ইজিক্যাল টু স্যার 10টা দ্রব্যের এর মানে গুণ স্যার বিক্রয় মূল্যের সঙ্গে সমান, বিক্রয় মানে হচ্ছে এসপি, তাহলে আমি সিপি বাই এসপি করতে পারি, এদিকে সিপিটা ছিল রেখে দিলাম, এদিকে এসপি গুণ আকারে আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এদিকে সমান চিহ্নের এদিকে দেখো আগে থেকে 10 এইদিকে বসে রয়েছে, এই 11টা এর সাথে গুণ হয়েছিল ওইদিকে পাঠিয়ে দাও, ভাগ হয়ে যাবে, বুঝতে পেরেছি? তাহলে আমি এখান থেকে বলতে পারি সিপি আমার 10 টাকা, এসপি আমার 11 টাকা, মানে 10 টাকায় কিনে নিয়ে আসা হয়েছে, 11 টাকায় বিক্রি করা হয়েছে। স্যার লাভ ক টাকা হয়েছে স্যার 1 টাকা। লাভ বা লোকসান কার উপর হয় স্যার, সবসময় সিপির উপর হয়। সিপি কত টাকা স্যার 10 টাকা, তাহলে 10 টাকায় হচ্ছে তোমার 1 টাকা লাভ, 100 টাকায় কত, 0 0 কাটলে স্যার কত হবে 10%।
তাহলে উত্তর কোনটা হলো? অপশন সি হয়ে গেল রাইট অ্যান্সার। 10% হচ্ছে তোমার রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো চলো, তোমাদের যে 20টা কোশ্চেন প্র্যাকটিস সেট 8-এর আজ এখানে শেষ হলো। পরবর্তী যে তোমাদের ভিডিওগুলো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আর যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। এবং যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অ্যাজ ইউজুয়াল তোমরা কমেন্ট সেকশনে বলবে, কোনো সাজেশন থাকলেও কমেন্ট সেকশনে বলতে পারো। তো ভালো থেকো, তোমাদের পরীক্ষা সকলের ভালো হোক এই কামনা করি। স্টে টিউন, বাই বাই।